কঙ্কালের মতো আবার কেউ দাঁড়িয়ে রয়েছে বকুল গাছের তলায়। আর বকুল গাছটা নড়ছে, যেন কেউ গাছটির উপরে উঠেছে। বকুল গাছটা এতটাই ঘন যে গাছটির উপর কি আছে কিছুই দেখা গেল না। গাছটির তলায় যে দাঁড়িয়ে রয়েছে সে দুটো হাত তুলে কি যেন একটা করছে। আমি চিৎকার করে বললাম, কে কে ওখানে? দেখি হঠাৎ করে সে থমকে দাঁড়িয়ে পড়ল। আমি আবারও বললাম, কে ওখানে, আর এত রাতে এখানে কি করছো? কোনো উত্তর নেই। সে একইভাবে সেইখানে দাঁড়িয়ে রয়েছে। আমি সাথে একটা টর্চ রেখেছিলাম। টেবিল থেকে টর্চ নিয়ে এসে টর্চের আলো সেদিকে ফেলতেই কাউকে দেখতে পেলাম না। আমি এবার বকুল গাছের উপর টর্চের আলো এদিক ওদিক ফেলতে লাগলাম। গাছটি খুবই ঘন, ডালপালাগুলো সবুজ পাতায় ভর্তি। হঠাৎ টর্চের আলোয় আমি এক ঝলক একটা কঙ্কালের মুখ দেখতে পেলাম। পাতার ভিতর দিয়ে যেন সে আমার দিকেই তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে আমি টর্চের আলো সেদিকে নিয়ে গেলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এগুলো কি হচ্ছে আমার সাথে? আবারও আমি টর্চের আলো ফেলে চারিদিকটা ভালো করে দেখলাম, কিন্তু কারোর কোনো অস্তিত্বই পেলাম না। সকাল হতে আমি সুরেশকে সমস্তটা বললাম। সুরেশ রেগে গিয়ে বলল, তুই বোধহয় সত্যি সত্যি পাগল হয়ে গেছিস। কোথায় দিনের বেলায় কঙ্কাল দেখতে পাচ্ছিস, রাতের বেলায় কি সব শব্দ শুনতে পাচ্ছিস, কিন্তু সেগুলো আমাদের চোখে বা কানে কিছুই পড়ছে না। কি হয়েছে বলতো তোর? তখন আমি বললাম, আজ রাতে আমরা ঘরে নয়, উত্তরের ঝোপটার কাছে লুকিয়ে থাকবো দুজনে। তখন সুরেশ বলল, ঠিক আছে, তাই হবে। বিকালে সুরেশ কথা মতো আমায় গ্রামটা ঘোরাতে নিয়ে এলো। চারিদিকে সবুজ আর সবুজ, আমার দারুণ লাগলো। আমরা গ্রামের মানুষরা শহরে গিয়ে থাকতে পারবো না, বুঝলি? চারিদিকে বড় বড় বিল্ডিং আর বিভিন্ন যানবাহনের শব্দ, তো আমি থাকতে পারবো না। আমি কিছু বললাম না, সুরেশের কথাগুলো শুনে গেলাম। বেশ ভালোই ঘুরলাম। সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ায় চারিদিকটা অন্ধকার নেমে এলো। আমরা বাড়ি ফিরে এলাম। আমার খুবই ভালো লাগলো, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, গ্রামের লোকেরা আমার দিকে কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছিল। এখানে আমায় নতুন দেখছে তো, তাই অমন ফ্যাল ফ্যাল করে চেয়েছিল হয়তো। কথা মতো রাতের খাবার সেরে আমি আর সুরেশ ওই রহস্য ভেদ করার জন্য ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম আর সেই বকুল গাছের দিকে চেয়ে রইলাম। হঠাৎ একটা শব্দ আমার কানে এলো। না, বকুল গাছটার দিক থেকে নয় তো, আমার পাশ থেকে। পাশে তাকাতেই শিরদাঁড়া দিয়ে একটা বরফের স্রোত বয়ে গেল। পাশে থাকা মানুষটা আমার বন্ধু সুরেশ আর নয়, সে এক আস্ত কঙ্কালে পরিণত হয়েছে। তার চোখ আগুনের ভাটার মতো জ্বলছে। তখন সে বলল, রে, রহস্য ভেদ হয়েছে তখন। তারপর সে হাত বাড়িয়ে বলল, আয় রতন, আয়, তুইও আমাদের সাথে চল। আমার শরীরের সব রক্ত যেন হিম হয়ে গেল। আমি উঠে দাঁড়ালাম।
বকুল গাছটার দিকে তাকিয়ে দেখি আরো একটি কঙ্কাল ডালে পা ঝুলিয়ে বসে রয়েছে। বুঝতে আর বাকি রইল না ওটা বাদল। ওরা পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল। আমি আর দাঁড়িয়ে না থেকে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে লাগলাম। কিছুক্ষণ পর একটা বাড়ির কাছে পৌঁছালাম। তারপর দরজায় ধাক্কা দিলাম। তারপর আর কিছু মনে নেই। সকালে যখন জ্ঞান ফিরল, দেখলাম একজন বৃদ্ধ লোক আমার পাশে দাঁড়িয়ে। আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবু? আমি কোনো মতে উঠে বসলাম। বললাম, একটু জল হবে কি? লোকটি জল দিতে জলটা খেলাম। তারপর রাত্রে ঘটে যাওয়া সব ঘটনা তাকে বললাম। সেগুলো শোনার পর বৃদ্ধ লোকটি যা বলল সেটা কিছুটা এরকম। আপনি খুব বেঁচে গেছেন বাবু। কয়েক মাস আগে এক দুর্ঘটনায় সুরেশ ও তার চাকর বাদল মারা যায়। এই পর্যন্ত বলে রতনদা থামল। তবে সুরেশ তোমায় ডেকেছিল কেন? বোধ হয় নিজের দল ভারী করার জন্যে।